আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার। জি। এই তিনজন একটা সংবাদ সম্মেলন করবে এবং সেখানে দেশি বিদেশি মিডিয়াগুলোকে দাওয়াত দেওয়া হয় যে আমরা শেখ হাসিনার যে গণহত্যা এটার ডকুমেন্টসগুলো সাংবাদিকদের কাছে হস্তান্তর করব। তো আমরা সেই অনুসারে প্রস্তুতি নেই। তো সাদিক ভাই আমাকে সাথে সাথে ফোন দেন যে হসপিটাল সরকারের যে এজেন্সিগুলো সেগুলো তারা ঘিরে ফেলছে। আমি প্রথমে হসপিটালের যে ডক্টররা আছেন তাদের সাথে যোগাযোগ করি যে আপনাদের ডাক্তারদের যে ড্রেস বা অ্যাপ্রন সেগুলো আমাদেরকে দেন, আমরা তাদেরকে ডাক্তার সাজিয়ে বের করি, জি, অথবা নার্স সাজিয়ে বের করি। কিন্তু ডাক্তাররা কোনোভাবে রাজি হচ্ছিল না। যখন এরকম পরিস্থিতি, আমাদের কয়েকশো জনশক্তি ছাত্র শিবিরের উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণ খান, উত্তর খান, এই থানাগুলোর আমাদের কয়েকশো কর্মী হসপিটাল ঘিরে রাখছে। আমাদের পরিস্থিতিটা তখন এমন, আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই নিছি যে যদি প্রশাসনের সাথে সংঘর্ষ করে ওদেরকে বের করতে আমরা সেটাও করব। আচ্ছা। কারণ ওই তিনজন সমন্বয়কের জীবনের মূল্য ওই সময় আমাদের শতজনের মূল্যের চাইতে বেশি। আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, তারপর জামাতের কিছু কর্মীরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। টোটাল 3টা অ্যাম্বুলেন্স কৈতমন্ত্রী হসপিটালের খুব কাছাকাছি জায়গায় রাখা হয়। একটা অ্যাম্বুলেন্সকে আমরা হসপিটালের ভিতরে ঢুকাই এবং তাদেরকে রুগী সাজিয়ে বের করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকের অতিথি আছেন সেই সময়ের একজন অন্যতম সংগঠক রেজাউল করিম শাকিল। শাকিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাল জুলাইয়ের গল্পে। ঠিক কোন দিন বা কোন অনুভূতি থেকে একদম সরাসরি নিজেকে রাজপথে সোপর্দ করেছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনে আমরা মূলত প্রথমবার সম্পৃক্ত হই 2018 সালে, যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ছিলাম। তো সেই সময় আন্দোলন একটা পর্যায়ে তৎকালীন গভর্নমেন্ট সেটা মেনে নেয় এবং 18 সালে একটা সরকারি পরিপত্র জারি করা হয়। পরবর্তীতে প্রায় 6 বছর পর 24 সালে এসে যখন আবার সেটা পরিপত্রটি বাতিল করা হয়, তখন আমরা পরিপূর্ণভাবে আন্দোলনে সম্পৃক্ত হই। শুরু থেকেই ছিলাম প্রত্যেকটা ইভেন্টে, বিশেষ করে 14 জুলাই রাতে যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটি দেওয়া হয়। বিকেলবেলা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। সেইটার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের পক্ষ থেকে পাল্টা স্লোগানটি দেওয়া হয়, তখন আমি ছিলাম রামপুরায়। আচ্ছা। রামপুরা আবুল হোটেলে ছিলাম। সেখান থেকে তাৎক্ষণিক আমি ক্যাম্পাসে চলে আসি। সারা রাত ক্যাম্পাসে থাকি আমরা। পরদিন আমরা আশঙ্কা করছিলাম যে ছাত্রলীগ বা সরকার এইটার একটা কাউন্টার অ্যাটাক আসতে পারে। তো তখন সেই সময় উত্তরা থেকে, আমার বাসা উত্তরায়, উত্তরা থেকে একটা প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এবং 7 কলেজের স্টুডেন্ট, বিশেষ করে তিতুমির কলেজ, সেখান থেকে কয়েকশো স্টুডেন্ট নিয়ে আমরা ক্যাম্পাসে অবস্থান করি। সকাল 10-11টার মধ্যে থেকেই সারাদিন ক্যাম্পাসে থাকি। সেদিন যে ব্যাপক নারকীয় তাণ্ডব চালানো হয়, মূলত সেটাই আমাদেরকে আন্দোলনে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। তো ওই দিনের একদম আপনি ওই মিছিলের ওই সময়ের অনুভূতিটা আসলে আলাদা আলাদা করে অনেকের কাছ থেকে আমরা জেনেছি। আপনার মধ্যে আসলে কোন বিষয়টা কাজ করছিল, কোন বারুদ কাজ করছিল যে কারণে আপনিও আর বাসায় ফিরে গেলেন? আপনি তখন ছিলেন আবুল হোটেলে, তারপরে সারা রাত ক্যাম্পাসে অবস্থান করলেন, এবং পরের দিনের ঘটনাটাও যদি একটু বলেন। রাতের বেলা যখন ক্যাম্পাসে প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হচ্ছে, বিশেষ করে মেয়েদের হলগুলো থেকে তারা হলের গেট ভেঙে বের হওয়ার একটা চেষ্টা, এবং প্রত্যেকটা হল থেকে মেয়েরাও বের হয়। তো পরদিন এরকম একটা আশঙ্কা থেকেই আমরা সাংগঠনিকভাবেই আমাদের যারা জনশক্তি আছে, এর পাশাপাশি আমাদের সাথে যাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, এই ধরনের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে আমরা ক্যাম্পাসে অবস্থান করি। এই হল যেটা সূর্য সেন হলের সামনেই, জাস্ট এখান থেকে তো সামনে হল পাড়া যেটা বলি আমরা, বা হল চত্বর, সেই জায়গাটিতে ছাত্রলীগ তাদের যে সন্ত্রাসীরা তারা অবস্থান করছিল। আমরা 12টার দিকে এই জায়গাটাতে আসি, সূর্য সেন হলের ঠিক সামনে অবস্থান করি। আচ্ছা আচ্ছা। তো এখানে প্রায় 1 ঘন্টা ব্যাপী আমরা সাংঘর্ষিক একটা অবস্থায় থাকি, যে আমরাও হলপাড়ায় ঢুকতে পারছিলাম না, তারাও আমাদেরকে এখান থেকে বের করতে পারছিল না।
তো এর মধ্যে ছাত্রলীগের আরেকটা গ্রুপ তারা মধুর ক্যান্টিন থেকে এসে আমাদের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণের প্রেক্ষিতে এখানকার যে আমাদের ব্যাপক উপস্থিতি এটা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে আমাদের ঠিক চোখের সামনেই অসংখ্য শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়। তখন আমি যে আমাদের ভিসি চত্বর ওই দিক দিয়ে বের হয়ে আমরা হচ্ছে নীলক্ষেতের দিকে চলে যাই। তো কিছুক্ষণ পর আবার আমি ক্যাম্পাসে ঢুকি, সেখানে আমার পরিচিত অনেকজন আটকা পড়ে, তাদেরকে ধীরে ধীরে বের করা, এভাবে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই ক্যাম্পাসে আমরা ছিলাম। আচ্ছা, ক্যাম্পাসে যখন এরকম প্রত্যক্ষ একটা ঘটনা আমাদের চোখের সামনেই ঘটে, ছাত্রলীগ এভাবে রাষ্ট্রীয় মদদে মহানগর থেকে বিভিন্ন বস্তি থেকে টোকায় এনে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে আমাদের বন্ধুদের উপর আক্রমণ চালায়, তখন আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিই যে আমরা ছাত্রলীগকে এটা একটা জবাব দেব। তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাই, তিনি টঙ্গীতে একটি তৎকালীন সভাপতি, তিনি টঙ্গীতে একটি পাঠচক্র পরিচালনা করছিলেন। যখন এই ঘটনাটি এখানে ঘটে তখন আমরা আমাদের পক্ষ থেকে প্রপোজাল যায় যে আমরা ছাত্রলীগকে এটার একটা জবাব দেব। তো মঞ্জুর ভাই তখন তাৎক্ষণিক প্রোগ্রাম স্থগিত করেন এবং চক্রের সকল সদস্যদেরকে তিনি বলেন যে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে হবে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, শেখ হাসিনা আর থাকবে না। তো ওনার এই কথাটা সবার মধ্যে অন্যরকম একটা অনুভূতি। এটা তো ইন বিটুইন 14 তারিখ, না 14, এটা 15 জুলাই বিকেলবেলা, মানে সেই সময় উনি এই কথাটা বললেন। হ্যাঁ, উনি সবসময় খুবই উদ্বুদ্ধ থাকেন বা খুবই মোটিভেটেড থাকেন। আর সত্যি কথা বলতে আমরা ক্যাম্পাসে 6 বছর আমরা একটা মোমেন্টামের অপেক্ষা ছিলাম, কারণ শেখ হাসিনা যে পরিমাণ গণহত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের উপর, বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের উপর। তো 15 জুলাই আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিই যে আজকে রাতের বেলা ছাত্রলীগ যদি আবারও শিক্ষার্থীদের উপর আক্রমণ করে তাহলে আমরা ক্যাম্পাসে সরাসরি ঢুকবো এবং ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতরণ করব। এই ঘটনাটা যখন আমরা প্ল্যান করি তখন ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পশ্চিম, পূর্ব, দক্ষিণ আমরা এরিয়া ভাগ করি। যে আমার সাথে প্রায় 200-র মতো প্রাইভেট ইউনিভার্সিটি এবং 7 কলেজের স্টুডেন্টরা, বিশেষ করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা ছিল, ইভেন স্কুল কলেজের স্টুডেন্টরাও ছিল, আমাদের ছোটো ভাইরা ছিল। আমাদের স্পট ছিল শাহবাগ থেকে কাঁটাবন পর্যন্ত এই জায়গাটায়। আমাদের প্ল্যানিং ছিল আমরা রাত 10টার পর ক্যাম্পাসে ঢুকবো, ছাত্রলীগকে মোকাবেলা করব এবং তাদেরকে ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করব। আর মহানগর পূর্ব, মহানগর দক্ষিণ, জগন্নাথ ইউনিভার্সিটি তাদের দায়িত্ব ছিল শহীদুল্লাহ হল, 21 হল সহ চাঙ্কারপুলের যে জায়গাটা, সেই জায়গায় তারা অবস্থান করবে এবং সেই দিক থেকে ওই দিক থেকে তারা চেপে ধরবে আর আমরা এই দিক থেকে মুভ করব। শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা 15 জুলাই সন্ধ্যা থেকেই হল থেকে ছাত্রলীগকে অলমোস্ট বিতাড়িত করে ফেলে। হলে যারা ছিল ছাত্রলীগের তারা 15 জুলাই বিকালবেলা হচ্ছে ঢাকা মেডিকেলে আক্রমণ করে, সেখানে শিক্ষার্থীরা যারা চিকিৎসা নিতে যায় তাদেরকে সেখানে যেন চিকিৎসা নিতে না পারে এই ব্যাপারটা তারা সেখানে করে। এর প্রেক্ষিতে হলে শিক্ষার্থীরা মানে একটা তুমুল প্রতিরোধ গড়ে তোলে। আচ্ছা, সন্ধ্যার পর ছাত্রলীগের কয়েকজন তারা বাইকে করে আসে এবং তারা হলে ঢোকার চেষ্টা করে। তখন হলের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে আমাদের মহানগর পূর্বের সভাপতি আসিফ আবদুল্লাহ এবং হচ্ছে তৎকালীন সভাপতি ছিল মুজাফর ভাই, ওনারা মিলে ছাত্রলীগকে ধাওয়া দেন। যখন হলের শিক্ষার্থীরা ধাওয়া দেয় ওনারা যে এটাতে যোগ দেন এবং ছাত্রলীগের যে অনেকগুলো বাইক ছিল সেই বাইকগুলো সেখানে ভাঙচুর করা হয়। এরপর তারা মোটামুটি সেই এলাকাটা প্রায় রাত 10টা-12টা পর্যন্ত দখলে রাখেন। আচ্ছা, এদিক থেকে আমাদের সাথে যোগাযোগ হচ্ছিল সাদিক এম ভাইয়ের সাথে যে আমরা কখন ঢুকবো। আচ্ছা, সিবি আবদুল্লাহ ভাইয়ের সাথে বারবার যোগাযোগ হচ্ছিল যে আমরা কখন ক্যাম্পাসে ঢুকবো। আমাদের প্ল্যান ছিল আমরা নীলক্ষেত দিয়ে এফ রহমান হলের সামনে দিয়ে ঢুকবো এবং এখানে রাতের মধ্যে আমরা হলগুলো থেকে ছাত্রলীগকে বের করে দেব। আচ্ছা, শেষ পর্যন্ত প্রায় 12টা বেজে যায়, কিন্তু আমাদেরকে ঢোকার জন্য নিষেধ করা হয়। সিবগাতুল্লাহ ভাই বারবার বলছিলেন যে আমার নির্দেশনা ছাড়া কেউ যেন ক্যাম্পাসে না ঢুকে। কারণ আমার সাথে যারা ছিল কাঁটাবন মোড়ে এবং শাহবাগ মোড়ে তারা কেউ ক্যাম্পাসটাকে খুব ভালো করে চেনে। সংখ্যা কেমন ছিল? অ্যারাউন্ড 2000। আপনার মানে আপনাদের ওই স্পটে 200-র মতো হবে। 200-র মতো হবে। 200-র মতো হবে। জি জি। তো সেখান থেকে যেন কেউ ক্যাম্পাসে ঢুকে রাতের বেলা বিপদে না পড়ে
এছাড়া আরেকটা ব্যাপার ছিল, ছাত্রলীগের প্রত্যেকটা হলে ছাত্রলীগের কাছে অস্ত্র মজুত করা ছিল। আচ্ছা। আমরা একদম খালি হাতে ছিলাম। তো আমরা ক্যাম্পাসে ঢুকবো কি ঢুকবো না, এটা আমাদের জন্য একটা তখন এক ধরনের ডিলেমার মধ্যে আমরা ছিলাম। কিন্তু আমাদের যারা ছিল তারা প্রচণ্ড চাপ দিচ্ছিল যে আমরা কখন ঢুকবো, কখন আমরা ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করব। তো সেই দিনের মতো আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, বেসিক্যালি সাদিক ভাই ইনস্ট্রাকশন দেন যে আজকে আর ঢোকার দরকার নেই, আমরা কালকে আরও বেশি লোক নিয়ে আসবো এবং ক্যাম্পাসে আমরা ওদেরকে মোকাবেলা করব। আচ্ছা আচ্ছা। পরদিন প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রোগ্রাম ছিল শহীদ মিনারে। তখন ছাত্র শিবির বলি, ছাত্রদল বলি, সবাই একই ব্যানারে আন্দোলনে আসছি। আমরা নিজেরা কেউ দলীয় পরিচয় সেভাবে আমরা দিচ্ছি না। তো আমরা আন্দোলনে সকাল থেকে আসি, 10টা থেকেই মোটামুটি সেখানে লোকজন জড়ো হইতে শুরু করে। ছাত্রলীগের অবস্থান ছিল রাজু ভাস্কর্যে, আর আমাদের পুরো ঢাকার যতগুলো ইউনিট, সবগুলো ইউনিটের ম্যান পাওয়াররা তারা ক্যাম্পাস কেন্দ্রিক, ক্যাম্পাসের চারদিকে তারা জড়ো হইতে থাকে। বিশেষ করে ঢাকা কলেজ, ঢাকা মহানগর পশ্চিম, প্রাইভেট ইউনিভার্সিটি, তারা হচ্ছে ঢাকা কলেজের সামনে সায়েন্স ল্যাবের এখানে তারা অবস্থান করে, যার ফলে ওদিক থেকে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং মোহাম্মদপুর কেন্দ্রিক যেই একটা টোকাই গ্রুপ আছে যারা আগের দিন ক্যাম্পাসে আক্রমণ করে, তারা আর এই দিকে মুভ করতে পারে না। আচ্ছা। আর ওদিক থেকে ক্যাম্পাসে আসার সম্ভাবনা ছিল হাজী সেলিমের বাহিনীর চানকারপুল থেকে, এবং মহানগর দক্ষিণ যুবলীগ, ছাত্রলীগ, আরও টোকাই লীগ যারা ছিল সবাই। তো আমরা খবর পাই যে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনেকগুলো বাস ভর্তি ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে ঢুকবে এদিক দিয়ে। আচ্ছা। আমরা তখন শহীদ মিনারে অবস্থান করতেছি। তো আমরা ওই বাসটা এখানে থামাই এবং তাদেরকে আমরা এখান থেকে বের করে দিই। আমরা ঠিক চানকারপুল মোড়ে অবস্থান করি, যে নাজিমুদ্দিন রোডের অপোজিটে। আচ্ছা। সেখানে প্রায় কয়েক হাজার তাদের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের মধ্যে মানে ক্রমাগত গুলিবর্ষণ হচ্ছে আমাদের প্রতি। আচ্ছা। গুলিগুলো আসতেছে, তারপর ইট পাটকেল নিক্ষেপ করতেছে, ককটেল মারতেছে, এরকম একের পর এক আসতেছে। আমরা জাস্ট 20-25 জন ছিলাম শুরুতে, এরপর আমাদের সাথে আরও লোকজন জড়ো হইতে শুরু করে। অ্যারাউন্ড 50-60 জনের মতো মানুষ আমরা সেখানে দিনভর ওই জায়গাটাতে লড়াই চালাই। আচ্ছা। সেখানে আমি নিজে আহত হই, আমার হাতে পায়ে অনেক জায়গায় একদম ধারালো কংক্রিট ঢুকে যায় একদম ভিতরে। আমার আশপাশে আমাদের অনেক কর্মীরা গুলিবিদ্ধ হয়। আচ্ছা। তারপর প্রায় অন্তত 20 থেকে 30 জন আমার আশপাশে আহত হয়। এর মধ্যে বারংবার একটা ব্যাপার হচ্ছে যে তারা আমাদেরকে প্রলুব্ধ করছিল যে আমরা যেন ওদিকে ঢুকি। নাজিমুদ্দিন রোডের পুলিশের অবস্থানটা কি ছিল? আইন শৃঙ্খলা বাহিনী? পুলিশ একেবারে নীরব ছিল। পুলিশ আমাদের পাশে নীরবে দাঁড়িয়ে ছিল, তারা কোনো পক্ষে না, যে একদম সশস্ত্র অবস্থায়। হ্যাঁ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, ওরা মানে ওদের যত অঙ্গ সংগঠন, ওরা একদম সশস্ত্র অবস্থায়। তো আমাদের যারা ছিল তারা বারবার ভেতরে যাইতে চাচ্ছিল, যে ভিতরে যেয়ে নাজিমুদ্দিন রোডের ভিতরে যেয়ে ওদেরকে শায়েস্তা করা বা এরকম ব্যাপার। তো আমার আশঙ্কা ছিল যে আমরা লোকজন যদি ওখানে ঢুকে তাহলে তারা যে পরিমাণ লোকজন সেখানে, আমরা তো খুবই কম, একটা রাস্তা ব্লক করতে বেশি লোক লাগে না, কিন্তু গলির ভিতরে হাজার হাজার মানুষ তারা। আমরা যদি ঢুকি তাহলে আমাদের কেউ মারা যেতে পারে, শহীদ হইতে পারে, এই আশঙ্কা থেকে আমরা আর ভিতরে একবারের জন্য যাই। আচ্ছা আচ্ছা। আমাদের অনেকগুলো বাইক ছিল ওর ভিতরে, যে বোরহানুদ্দিন কলেজ, ওই বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, যেটা ওদের কোনো অংশগ্রহণ ছিল ওই সময়ে ওই কলেজটা? না, ওই কলেজে কেউ ছিল কিনা সেটা আমরা বলতে পারি না, তবে পুরান ঢাকার যত সন্ত্রাসীরা সব ওখানে জড়ো হয়। তো আমরা ভিতরে না ঢুকেই সেখানে আমাদের অনেকগুলো বাইক রাখা ছিল ওই ভিতরের গলিতে, তারা সবগুলো বাইক পোড়ায় দেয়, আমাদের সবগুলো বাইক। দিনভর সংঘর্ষ হয় একদম সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। প্রায় রাত 8টার পর আমাদের সাথে একটা হিউজ ক্রাউড যুক্ত হয়, প্রায় 300-400 লোকের এরকম। তারা সবাই মিলে ওদেরকে ধাওয়া দেয় এবং ওরা অনেক দূর, প্রায় 1 কিলোমিটার মতো তাদেরকে ভিতরে আমরা মানে পুশ করে দিতে সক্ষম হই। এইভাবে মূলত 16 জুলাই চানকারপুলের যে অবরোধটা আমরা করি, এর ফলে ক্যাম্পাসে বাইরে থেকে আসা যে ছাত্রলীগের বা যুবলীগের যে সাহায্য, এটা আমরা আটকাইতে সক্ষম হই। আর ক্যাম্পাসে বৈষম্য বিরোধীদের যে আন্দোলন শহীদ মিনারে, এইটা পুরোপুরি একদম শান্তিপূর্ণভাবে সেটা করতে পারে। সেখানে একদিক থেকে আমরা ঢাকা কলেজের সামনে সায়েন্স ল্যাবে আমাদের মহানগর পশ্চিমের ভাইয়েরা, প্রাইভেট ইউনিভার্সিটির ভাইয়েরা, ঢাকা কলেজের শিবিরের ভাইয়েরা, তারা ওই দিকটা অবরোধ রাখে, যার ফলে ওই দিক থেকেও ক্যাম্পাসে কোনো সাহায্য আসে না। এই সাইডে তো চানকারপুলে সারাদিন আপনারা, এই সাইডে আমরা ছিলাম, মহানগর পূর্ব ছিল, মহানগর উত্তর, ঢাকা আলিয়ার ভাইরা ছিল। ওদিক থেকে হাজী সেলিমের বাহিনী ঢুকবে,
আর এদিকে টিএসসিতে সাদ্দামের বাহিনী অপেক্ষা করছিল যে ওদিকের ওরা মুভ করলে এরা শহীদ মিনারে মুভ করবে। জি। তো আমরা তাদের এই প্ল্যানটা এটা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসে। আমরা ওদিকটা ব্লক করে রাখার ফলে জি একদিকে আমরা ওদিকে সায়েন্স ল্যাবে আমাদের আরেক টিম, জি শাহবাগে আরেকটা টিম ছিল, দুই দিক থেকে তারা অবরুদ্ধ। আচ্ছা ক্যাম্পাসের ছাত্রলীগ কোনো দিকে মুভ করতে পারেনি। আমরা যখন দিনভর লড়াই করতেছি তখন আবু সাইদ শহীদ হচ্ছে জি। রংপুরে, ওই একই দিনে। হ্যাঁ, ছাত্র শিবিরের ফয়সাল আহমদ শান্ত আবু জি। সাইদের পরপরই শহীদ হয় চট্টগ্রামে। তারপর ওয়াসিম, শহীদ ওয়াসিম, উনি ছাত্রদলের কর্মী ছিল, জি জি সেও শহীদ হয়। তো এভাবে দিনভর আমরা এখানে লড়াই করতেছি, নিউজ পাচ্ছি শহীদ হচ্ছে। তো তখন আসলে আমাদের মধ্যে অন্যরকম একটা জিনিস কাজ করে যে যখন এত শহীদের রক্ত ঝরলো তখন এটার শুধু কোটা মুভমেন্টের মধ্যে এটা থাকাটা উচিত না। জি এটা একটা চূড়ান্ত মুক্তির আন্দোলন হওয়া উচিত। এখানে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছেন তারা এই জাতির জন্য বা জাতির মুক্তির জন্য যেন এই রক্তটা আমরা কাজে লাগাইতে পারি, সেটা আমাদের প্রধান প্রেরণা হয়ে ওঠে। এবং ওই প্রেরণা নিয়ে আপনারা বা এই আন্দোলনটাকে ওই একটা যে 9 দফা ছিল তারপর সেটাকে তো পরবর্তীতে এক দফায় একটু পরে আসে, জি আরো একদিন দুই দিন পরে, একদিন দুদিন পরে, এবং এরপরে তো একদমই সরকার পতনের আন্দোলন বা হাসিনার পতনের আন্দোলনটা শুরু হয়। অ্যাকচুয়ালি 9 দফাটাই ছিল সরকার পতনের দফা, কিন্তু এটা খুব টেকনিক্যালি দেওয়া হয়েছে। টেকনিক্যালি হ্যাঁ। 9 দফার প্রথম দফা যেটা ছিল যে শেখ হাসিনাকে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, জি এইটা আমরা এমনভাবে দফাটা সাজানো যে শেখ হাসিনা কোনোদিন এটা করবে না। সে ক্ষমা চাওয়া মানে এটা তার পদত্যাগ করার চাইতে বেশি তার জন্য অপমানজনক। তো আমরা শুরুর দিকে আলাপ হচ্ছিল যে এটা কি 9 দফা প্রথমেই তার পদত্যাগের দাবি থাকবে কিনা। তো পরবর্তীতে আমরা চিন্তা করি যে আন্দোলনটা আরেকটু কন্টিনিউ হওয়া উচিত, এখানে মেস পিপলের এঙ্গেজমেন্ট দরকার পড়বে, শুধুই ছাত্ররা পারবে না এটা। সেই জন্য আমরা শুরুর দিকে এভাবে করা হয়। 16 জুলাই সন্ধ্যা থেকেই ছাত্রকে হলগুলো থেকে বিতরণ করা শুরু হয়। স্টুডেন্টরা স্বপ্রণোদিত হয়ে রিভোল্ট করে, তারা প্রত্যেকটা হলে, এখানে আমাদের ছাত্র শিবিরের ভাইরা যারা ছিল, মানে বিষয়টা এমন ছিল যে কে প্রথমে আগায় আসবে, কে স্লোগান দিবে, কারণ প্রত্যেকটা হলে ছাত্রলীগের অস্ত্র মজুত করা ছিল, প্রত্যেকটা হলে। তো কেউ একজন স্লোগান দিল, সে আগায় আসলো, সাথে সাথে বাকি সবাই সাহস পেয়ে ছাত্রলীগকে হল ছাড়া করলো। এইভাবে প্রায় সবগুলো হল থেকে বের করা হয়, শুধুমাত্র এফ রহমান হল থেকে ছাত্রলীগকে বের করা যায় না। আচ্ছা, সারা ক্যাম্পাসের ছাত্রলীগের যতগুলো অস্ত্রধারী ক্যাডার ছিল সবাই এফ রহমান হলে আশ্রয় নেয়। আচ্ছা, তারা সারা রাত সেখানে থাকে। তারা প্ল্যান করছিল কিভাবে অন্য হলগুলোতে তারা আবার এন্ট্রি করবে, জি, আর আমরা প্ল্যান করছিলাম কিভাবে এফ রহমান হলটাকে মুক্ত করা যায়, তাদেরকে বের করলে। এটা একটা আসলে অবিশ্বাস্য ব্যাপার যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে এইভাবে। আমি আসলে এই প্রেক্ষাপটটাই ভাবছিলাম, আপনি যখন এখন নিরিবিলি কোথাও চিন্তা করেন অথবা ঠিক নামাজের পরে চুপচাপ যখন মসজিদে বসে থাকেন, তখন এই শক্তিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে আমাদের মানবীয় কোনো শক্তি না, এটার প্রেরণা একটা মানে ভিন্ন জায়গা থেকে আসা। জি, বিশেষ করে মানে শহীদদের রক্ত দেখার পর স্বাভাবিক যে হিসাব নিকেশ সেটা করার সুযোগ ছিল না। আমরা প্রত্যেকেই যে এই রক্তের মূল্য আওয়ামী লীগকে দিতে হবে, এই সিদ্ধান্তটা আমরা মানসিকভাবে নিয়ে নিই। আমরা কেউ কাউকে বলছিলাম না, কিন্তু সবার মধ্যে ঠিক একই স্পিরিটটা তখন সবাই একই জিনিসটা ধারণ করেছিল। আর এই যে দেশটাকে মুক্ত করতে হবে, বাংলাদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে, এটা তো আসলে আমরা তো বহু বছরের ভিকটিম, বহু বছরের মাজলুম। জি, আমাদের চোখের সামনে আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে ফেলা হয়েছে একের পর এক। জাস্ট কিছুদিন আগে, বছর খানেক আগে, আমাদের মানে গোটা বাংলাদেশের সকল দল মতের মানুষের কাছে জনপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবার চোখের সামনে একজন সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে মেরে ফেলা হইলো। জি, তো এই জিনিসগুলো তো মানুষের হৃদয়ের মধ্যে তো ক্ষোভ ছিল। এটা তো শুধুমাত্র পলিটিক্যাল পার্টির মধ্যে না, একদম একটা পলিটিক্যাল পার্টির প্রধান থেকে শুরু করে একটা রাষ্ট্রের যারা মুচি, যারা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যারা রিক্সা শ্রমিক, প্রত্যেকে তাদের এই নির্যাতনের শিকার, এই জুলুমের শিকার। একদম একজন বাদাম বিক্রেতা যে ক্যাম্পাসে বাদাম বিক্রি করছে, ছাত্রলীগ তার কাছ থেকে পর্যন্ত চাঁদা নিত। সো এই যে জুলুম, এই যে আমরা হলে ঢুকলে ছোট ছোট দোকান দেখি, প্রত্যেকটা দোকান থেকে তারা জুলুম করে টাকা নিত। মিলিয়ে কি মনে করেন যে সর্বত্রই জুলুম ছড়িয়ে পড়েছিল? আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে আর শেষ পর্যন্ত থাকে নাই, যে অপেক্ষাটা আপনারা করছিলেন যে জনমানুষের বা গণমানুষের সম্পৃক্ততা যেন তৈরি হয়, শেষ পর্যন্ত তো সেটা তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই।
এটা অপেক্ষা তো শুধু আমাদের না, ওটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল যে কেউ একজন মুয়াজ্জিন হয়ে আজান দেবে, বাকি সবাই সে আজানে সাড়া দেবে। আমাদের আবু সাঈদ শহীদ, প্রথম শহীদ তিনি যখন এভাবে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিলেন, সেই সময় আসলে সবার মধ্যে এই জিনিসটাই কাজ করছে যে আবু সাঈদ যদি পারে তাহলে আমরাও পারবো। জি। এবং আবু সাঈদের এই দুই হাত প্রসারিত করে করে দেওয়া, এটাই মূলত শেখ হাসিনার পতনের মানে অন্যতম প্রধান একটা কার্যকারণ ছিল বলে আমাদের কাছে মনে হয়। হ্যাঁ, এফ রহমান হলের কথা বলছিলেন আপনি। ক্যাম্পাসের ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগ ঠিক যে ফরম্যাটে মুভমেন্ট বা ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে নিপীড়ন করে, আমরা সেই ফরম্যাটে তাদেরকে মোকাবেলা করছি। এটা যদি ধরেন, ছাত্রলীগ প্রত্যেকটা ইস্যুতে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসে। এখন এত বিপুল পরিমাণ অস্ত্রধারী ক্যাডারের বিরুদ্ধে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা বা অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকজন তারা আসলে দাঁড়াইতে পারতো না। আমরা শুরু থেকেই ছাত্র শিবিরের ঢাকায় যত ম্যান পাওয়ার আছে, হাজার হাজার কর্মী আমাদের, সবাইকে এটাতে এঙ্গেজ করি যে ক্যাম্পাসে ছাত্রলীগ যখনই মুভ করবে তখন আমরাও ক্যাম্পাসে মুভ করব। যেহেতু তারা নিজেরাও হচ্ছে একই কাজটাই করে, তো সেই জন্য আমরা এভাবে প্রত্যেকদিন ক্যাম্পাসে আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এটা করতে যে আমাদের ছাত্র শিবিরের তো বটেই, আমাদের বাইরের আরও ব্যাপক একটা সার্কেলের সাথে আমাদের পরিচয় হয়, যারা পার্সোনালি এই বিষয়টাতে ইন্টারেস্টেড ছিল যে তারা ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগ যে নিপীড়ন করছে এটার বিরুদ্ধে তারা ভূমিকা রাখতে চায়। সেই জায়গা থেকে উত্তরা, রামপুরা, বনশ্রী, বাড্ডা, তারপর মহাখালী, তেজগাঁও, এটা একটা বিশাল এরিয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর একটা বড় অংশ এই এলাকাটার মধ্যে। তো তাদের সাথে 17 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে ছিল গায়েবানা জানাজা এবং কফিন মিছিল। সেখানে মূলত ঢাকা ইউনিভার্সিটির যখন আমাদের প্রোগ্রামটা ছিল তার আগেই হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়, ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তো আমরা চিন্তা করি যে ইউনিভার্সিটি বন্ধ হলেও আন্দোলন যেন বন্ধ না হয়, সেজন্য ওই দিন মূলত ঢাকা ইউনিভার্সিটিতে প্রাইভেটের স্টুডেন্টরা বেসিক্যালি ছিল তারা। আচ্ছা। তো প্রাইভেটের এই গ্রুপটার সাথে এখানে অনেকগুলো গ্রুপ আসলে ইন্ডিভিজুয়ালি ফাংশন করছে, অনেকগুলো গ্রুপ পলিটিক্যালি ফাংশন করছে। তো সবগুলো গ্রুপকে অ্যাকোমোডেট করা বা আমার সাথে পার্সোনালি যাদের কানেকশন ছিল, সাদিক ভাইয়ের সাথে কারো কানেক্টিভিটি ছিল, যেখানে যেখানে কোঅর্ডিনেশন করা যায় সেটা করে আমরা 17 জুলাই ক্যাম্পাসে মুভ করি ইউনাইটেডলি। 17 জুলাই ব্যাপক একটা আমরা ফিজিক্যালি হ্যারাসমেন্টের শিকার হই, পুলিশ খুবই নির্দয় আচরণ করে। 17 জুলাই সন্ধ্যায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। কমপ্লিট শাটডাউন ঘোষণা করার পর পুরো ঢাকায় ভিতরে ভিতরে এক ধরনের নীরব বিপ্লব চলছিল যে 18 জুলাই যখন কমপ্লিট শাটডাউন শুরু হবে তখন সেখানে কারা কারা নামবে। আমার ফোনে প্রচুর ফোন আসছিল, একদম স্কুল কলেজের বাচ্চারা, ছেলেরা মেয়েরা ফোন দিচ্ছে যে ভাই আমরা কালকে নামতে চাই, আমার আম্মু নামতে দিচ্ছে না, আপনি একটু আম্মুকে বুঝাই বলেন। তো আমি চিনি না কারা ফোন দিচ্ছে, এরকম প্রচুর মানুষ, প্রচুর বা স্টুডেন্টরা, ছোট ছোট স্টুডেন্টরা 8, 9, 10-এ পড়ুয়া। তারপর প্রাইভেট ইউনিভার্সিটির তারা আমাদের সাথে কোয়ালিশন করছিল যে আমরা এখানে নামবো, আপনারা কতজন আসবেন, আপনারা কখন আসবেন। আমাদের মূলত ভাগ করা ছিল স্পট। উত্তরা বিএনএস একটা স্পট ছিল, সেখানে মেইন ফোর্স ছিল তামিরুল মিল্লাত টঙ্গীর স্টুডেন্টরা। আচ্ছা আচ্ছা। সেখান থেকে প্রায় 3000-এর উপরে একটা বিশাল গ্রুপ, তারা সকাল সকাল চলে আসে এবং তারাই প্রথম স্লোগান দেয়, তারাই প্রথম জীবন দেয় সেখানে। শাকিল পারভেজ নামে আমাদের একজন ছাত্র শিবিরের কর্মী, সে প্রথম সেখানে মানে উত্তরার 18 জুলাইয়ের আন্দোলনে তারা শহীদ হয়। আমাদের শুধুমাত্র উত্তরা পশ্চিম থানার একটা থানার 20 জনের উপর গুলিবিদ্ধ হয়। আচ্ছা। ছাত্র শিবিরের 1 শতাধিক নেতাকর্মী উত্তরা বিএনএসে সেদিন আহত হয়। আমরা ছিলাম, তারপর মিল্লাতের স্টুডেন্টরা ছিল, ছাত্র দলের লোকজনকে দেখা গেছে, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, বিশেষ করে কমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে দেখা গেছে। তারপর সেখানে ছিল ইংলিশ মিডিয়ামের প্রচুর স্টুডেন্টরা ছিল। আরেকটা আমাদের স্পট ছিল হচ্ছে রামপুরা ব্রিজে, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। সেখানে আমাদের বাড্ডা, রামপুরা, বনশ্রী, এই কেন্দ্রিক যতগুলো আমাদের সাংগঠনিক থানা আছে সবগুলো থানার জনশক্তিরা সকাল থেকে জড়ো হইতে থাকে। আবার এখান থেকে ব্র্যাক ইউনিভার্সিটি সামনে থেকে স্টুডেন্টদের একটা গ্রুপ, আবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ, তারা নর্থ সাউথের দিকে মুভ করতেছিল। যে বসুন্ধরার সামনে পুলিশ তখন মেসাকার চালাচ্ছে, বসুন্ধরার দিকে তারা মার্চ করবে, এই
যখন এই মুভমেন্টটা শুরু হয়, এই মুভটা শুরু হয়, তখন এইটাকে থামাই দেওয়ার জন্য ঠিক ব্রেকের সামনে একজন স্টুডেন্ট তাৎক্ষণিক মারা যায়, অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারা যায়। এই ঘটনাগুলো ব্যাপকভাবে মানে লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চারণ করে। জি। তো এটা আরেকটা স্পট ছিল আমাদের। হ্যাঁ। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্পট ছিল মহাখালী। মহাখালী যে আমতলী, জি এই জায়গাটা, সেখানে আমতলী থেকে একেবারে নাবিস্কো পর্যন্ত একদম তিব্বত, নাবিস্কো, তেজগাঁও পুরো এরিয়াটার মধ্যে সংঘর্ষ ছড়ায় পড়ে। আমাদেরকে লক্ষ্য করে ফ্লাইওভারের উপর থেকে গুলি করতেছে ছাত্রলীগ, পুলিশ একসাথে। এখানে যে মহাখালী ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপর থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে মানে একটা ঘোরের মতো ছিল যে আমাদেরকে গুলি করতেছে কিন্তু আমরা কেউ পেছাচ্ছি না। আমি ঠিক ওই মুহূর্তে ছিলাম মহাখালীতে। জি জি। আর আমাদের উত্তরা বিএনএসের যে স্পটটা, সেই স্পটের দায়িত্বে ছিলেন তৎকালীন মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ছিলেন, আয়ন ভাই ছিলেন, তারপর আরও অনেকে ছিলেন। জি জি। তারা নিজেরাও কম বেশ আহত হন। রামপুরা বাড্ডা কেন্দ্রিক এখানে আমাদের কয়েক হাজার জনশক্তি ছিল, যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে প্রোটেকশন দিচ্ছিল, তাদেরকে সেভ করতেছিল। তো দিনভর আসলে 18 জুলাই এটা এই সংঘর্ষ চলার পর আমরা সন্ধ্যার দিকে, বিকেলের দিকে মোটামুটি একটু কমে আসে সংঘর্ষ। এরপর আমরা আমাদের লোকজনকে নির্দেশনা দিই যে আমরা আপাতত একটু পিছু হটব, আমরা আমাদের কর্মকৌশল নিয়ে আরেকটু ভেবে তারপর আমরা নেক্সট কর্মসূচিতে যাব। তারপরের প্রেক্ষাপটটা কি আসলে, এর পরের কি কি ডিসিশন ছিল বা সেগুলোর সঙ্গে আপনার সম্পৃক্ততা কি ছিল? 18 জুলাই সকাল থেকেই মোবাইল নেট অফ হয়ে যায়। তারপর বিকেলের দিকে ওয়াইফাই নেট অফ করে দেওয়া হয়। তো আমাকে দুপুরের পর পরে ছাত্র শিবিরের সিবগাতুল্লাহ ভাই ফোন দেন। ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে তুমি কোথায় আছো, তুমি একটু মগবাজার আসো। জি। তো আমি মগবাজার যাই, সেখানে ভাইয়ের সাথে দেখা করি। তো ভাই আমার বাইকে করে আমরা দুজন শুরু করি। আমরা প্রথমে যাই হচ্ছে ফার্মগেট থেকে মোহাম্মদপুর থেকে মিরপুর। আমরা জাস্ট মানে ভাই প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখছিলেন যে কোথায় কী অবস্থা। জি জি। সকল জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে। মেট্রোতে আগুন জ্বলতেছে, মানুষ রাস্তায় বিক্ষোভ করতেছে, নানান জায়গায় আমাদেরকে থামিয়ে চেক আপ করা হচ্ছিল। যখন শুনতে পাচ্ছিল যে আমরা স্টুডেন্ট, তখন স্টুডেন্ট আবার ছেড়ে দিচ্ছিল। আমরা মোহাম্মদপুরে যাই, সেখানেও আন্দোলনের একটা ততক্ষণ এক ধরনের গণ-অভ্যুত্থান হয়ে গেছে আসলে। আচ্ছা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। এখানে কোনো পলিটিক্যাল ডিজায়ার বা এরকম পলিটিক্যাল ইন্টেনশন ছিল না। তো সন্ধ্যার পর আমাদের একটা মিটিং ছিল ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তৎকালীন মঞ্জুরুল ইসলাম ভাই সহ, তারপর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, আন্দোলনটাকে নেক্সট আসলে কিভাবে আরও বুস্ট আপ করা যাবে এসব নিয়ে। তো যেহেতু অলরেডি ফোনের নেট চলে গেছে, ওয়াইফাই নেট শেষ, সেই কারণে আমরা যে স্পটে মিটিংটা করার কথা সেখানে পৌঁছে জানতে পারি যে আমির জামাত কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন, মিটিং স্থগিত করা হয়েছে। আচ্ছা। যার ফলে মিটিংটা আর করা সম্ভব হয় না। সিবগাতুল্লাহ ভাইয়ের প্ল্যান ছিল সেই মিটিংয়ে তারেক রহমানকে অ্যাড করা, বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, তারেক রহমানকে অ্যাড করে একটা সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া। জি জি। তো ওটা যখন ব্যর্থ হয় তখন আমরা নিজেরাই কর্মকৌশল ঠিক করার দিকে আগাই। সেখান থেকে আমরা আসি শাহবাগ। জি। শাহবাগ এসে ফরহাদ ভাই, সাদিক ভাইদের সাথে আমরা দেখা করি। সেখানে একদম নেট বন্ধ হওয়ার সময়টাতে সমন্বয়কদের কারোর সাথে আসলে যোগাযোগ করাটা পসিবল ছিল না। জি জি। শুধুমাত্র আব্দুল কাদেরের সাথে আমাদের যোগাযোগ ছিল। আব্দুল কাদেরের মাধ্যমে আমরা 9 দফার একটা খসড়া রেডি করে সেটা কিছুটা আলাপ আলোচনার পর, আদার্স অন্যান্যদের মতামত নেওয়ার পর সেটা মিডিয়াতে পাঠানো হয়। জি। তখন একদম নেট খুবই দুর্বল অবস্থায় আছে, কথা কেটে কেটে যাচ্ছে। আব্দুল কাদের জাস্ট কনফার্ম করে যে এই 9 দফা তারই, এবং এভাবে 9 দফার যাত্রাটা শুরু হয়। জি জি। এখন পরদিন নেট অফ, কোনোভাবে আন্দোলনের কর্মসূচি কীভাবে যাবে কেউ জানে না। কিন্তু প্রত্যেকটা পত্রিকা 9 দফাকে ভালো মতোই গুরুত্ব দিয়ে ছাপায়, যার ফলে যেটা হয় সারা দেশের মানুষ জানতে পারে যে 9 দফা আন্দোলনকারীদের পক্ষ থেকে আন্দোলন চলছে এবং 9 দফা চলছে। এই সময় অনেকগুলো ইনসিডেন্ট ঘটে যেটা আসলে পরবর্তী সময়ে পর্যালোচনা করার ব্যাপার ছিল। একটি হচ্ছে, যখন 9 দফা চলছিল তখন সমন্বয়কদের কেউ কেউ তারা 8 দফা নিয়ে সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করে। সেই 8 দফার মধ্যে
9 দফার প্রথম যে দফা শেখ হাসিনার পতন আর শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা করা সেটা কিন্তু ছিল না। আচ্ছা। এবং ওই 8 দফা ছিল অনেকটাই বলা যায় যে আন্দোলনের যে মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক। জি। তো 9 দফাটাই পত্রিকা মানে প্রত্যেকটা পত্রিকায় দেখা যেত যে 9 দফা 8 দফা 9 দফা 8 দফা এভাবে এক ধরনের ছিল। তো আমরা চিন্তা করি যে 9 দফাটাকে আরেকটু জোরালো করার জন্য সমন্বয়কদের কারো একজনের ভিডিও বক্তব্য দরকার হবে। ততক্ষণে নাহিদকে গুম করে ফেলা হয়েছে, আসিফের সাথে যোগাযোগ করা পসিবল হচ্ছে না। প্রথম সারির সমন্বয়ক যারা অলমোস্ট সবার সাথে আমাদের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো আব্দুল কাদের তখন ঢাকায় ছিল, তাকে আমরা ঢাকার বাইরে একটা সেফ জায়গায় সংগঠনের একটা বাসায় নিয়ে যাওয়া হয়। ওই সময় আব্দুল কাদের একটা বক্তব্য রেকর্ড করে ফোনে রেকর্ড করে একজন ভাই ঢাকার বাইরে থেকে জাস্ট হচ্ছে মেমোরি কার্ডে ওই বক্তব্যটা নিয়ে এসে ফোন নিয়ে আসেন নাই, জাস্ট মেমোরি কার্ডটা নিয়ে আসছেন যেন রাস্তায় ওনাকে ধরলে মেমোরি কার্ডটা ফেলে দিতে পারে। নানান জায়গায় গুলিস্তান, তারপর যাত্রাবাড়ি পুলিশ এবং যৌথ বাহিনীর তো ব্যাপক চেকপোস্ট। উনি অনেক কষ্ট করে শাহবাগ আসেন। আচ্ছা। সেখানে সিবগাতুল্লাহ ভাই এবং আমি সেই মেমোরি কার্ডটা রিসিভ করে আমরা একটা বাসায় যেখানে 9 দফা প্রস্তুত করা হচ্ছে প্রিন্ট করা হয়, সেখানে আমাদের প্রিন্টার মেশিন ছিল, সব কিছু ছিল। তো সেখানে যে আমরা ওই মেমোরি কার্ডটা ফোনে ঢুকাই, সেখান থেকে ল্যাপটপে নেই। ল্যাপটপে আমরা আব্দুল কাদের বক্তব্যটাকে হচ্ছে বক্তব্যটা ছিল আসলে দুইটা অংশে বিভক্ত। আমরা দুইটা অংশকে জোড়া দিই আর বক্তব্যের মাঝখানে বারবার পজ করে বক্তব্যটা রেকর্ড করা হয়েছে, যার ফলে বক্তব্যের কন্টিনিউটি ছিল না, ওটাকে এডিট করে না। তখন আমাদের হচ্ছে কয়েকজন বাইরে যে অনেকগুলো পেন ড্রাইভ কিনে আনে, 15-20টার মতো পেন ড্রাইভ কিনে এনে ল্যাপটপ থেকে পেন ড্রাইভে বক্তব্যটা নেওয়া হয়। তো আমি 2 পকেটে করে অনেকগুলো পেন ড্রাইভ ভরে আমি এবং শিবিরের কেন্দ্রীয় তৎকালীন মিডিয়া সম্পাদক ছিল মাহাদি ভাই, আমরা সেগুলো মিডিয়া হাউসগুলোতে দিয়ে আসবো, দেশি এবং আন্তর্জাতিক মিডিয়াতে। আমরা বাংলা মোটরের কাছে যে সেখানে AFP, তারপর আল জাজিরা, রয়টার্স এই সাংবাদিকদের কাছে এটা পৌঁছাই। আর দেশীয় সংবাদকর্মী যারা বাংলা ভিশনের সাংবাদিকের সাথে দেখা হয়, চ্যানেল 24-এর সাংবাদিকের সাথে, তাদের প্রত্যেকের হাতে আমরা পৌঁছাই। তো ওই সময় যেটা হয়, আমরা হচ্ছে এদিক থেকে যাচ্ছিলাম, ফার্মগেট যাওয়ার পর দূর থেকে দেখি যে একটা পুলিশের গাড়ি আমাদেরকে, জিপ গাড়ি আমাদেরকে ফলো করে। আচ্ছা। তো তখন আমার 2 পকেট ভর্তি হচ্ছে পেন ড্রাইভ, মাহদি ভাইয়ের 2 পকেট ভর্তি পেন ড্রাইভ, এবং আমাদেরকে যদি ধরতে পারে তাহলে 9 দফা কোত্থেকে আসতেছে, ভিডিও বক্তব্য কোত্থেকে আসতেছে, সবকিছু বের করার একটা সুযোগ থাকে। তো আমি ভাইকে সাথে বললাম যে ভাই, পুলিশ তো আমাদেরকে ফলো করছে, আমরা কী করবো? তো ভাই বলতেছে যত জোর আছে টানো বাইক। ভাই আমার বাইকের পেছনে বসা। তো আমরা হচ্ছে তখন ঠিক ফার্মগেট মোড়ে, তো ওখান থেকে বাইকটা জাস্ট তাৎক্ষণিক ঘুরে আমরা ইয়ের দিকে চলে আসছি, কারণ বাজারের দিকে। আচ্ছা। সেখানে এসে যে কাঁচা বাজারে ঢুকে যাই এবং মানুষের স্রোতের মধ্যে, মানুষের ভিড়ের মধ্যে আমরা মিশে যাই। পুলিশ আমাদের পেছন ঢুকে, তো তারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আমাদেরকে আর পায় না। আমরা পরবর্তীতে ওই পেন ড্রাইভগুলো প্রত্যেকটা মিডিয়া হাউসে দিয়ে আসি। তো ওই সময়কার একটা গল্প মানে খুবই এখন মনে পড়লে মনে হয় যে আসলে আমরা মানে কি পাগলামি না করছি ওই সময়। যে এমন ছিল যে সিবগা ভাই একদিন আমার পেছনে বসা বাইকে, তো বাইকের তেল শেষ হয়ে গেছে। আচ্ছা। আমাদের কারো পকেটে কোনো টাকা নাই, বিকাশে টাকা আছে, অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু টাকা তোলা যাচ্ছিল না তখন। তো আমরা একটা এখানে শাহবাগ পার হলে পরিবাগের মুখে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে আমরা যাই। তো আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই, আপনার কাছে কি টাকা আছে কিনা, ভাইকে তো বাইকের তেল লাগবে। তো ভাইয়ের পকেটে 200 টাকা ছিল, আমার পকেটে 100 টাকা ছিল, আমরা 300 টাকার তেল ঢুকাই। না, 300 টাকার তেলে সারাদিন চলার কথা না। আমরা তখন পুরো ঢাকায় ঘুরতেছি, শুধু কোথায় কি হচ্ছে, এই ফার্মগেট যাচ্ছি, এই মিরপুর যাচ্ছি, এই লালবাগ যাচ্ছি, এই গুলিস্তান যাচ্ছি, ক্যাম্পাসে আসতেছি, বুয়েটে যাচ্ছি, নানান জায়গায় আমরা শুধু কোথায় কার কাছ থেকে কি হেল্প পাওয়া যায়, কোথায় কোঅর্ডিনেশন করা যায়, এইভাবে। সাদিক ভাই একা বাইকে ঘুরতেছে, ফরহাদ ভাই হচ্ছে 9 দফা রেডি করতেছে, বারংবার আপডেটেড করতেছে। তখন তো টোটালি নেট ব্ল্যাকআউট চলতেছে, কারোর সাথে কারো যোগাযোগ নাই, জাস্ট এই 4-5 জন লোক বেপরোয়াভাবে কাজ করতেছে। আর কয়েকজন ছিল, আমাদের আন্তর্জাতিক সম্পাদক শাহিদি ভাই ছিল, ওনারা বাসায় বসে বসে কাজ করত। তারপর আরও কিছু ভাইয়েরা ছিলেন যারা এই 9 দফার বিষয়গুলো আপডেটেড করতেন। তো এইভাবে মূলত আমাদের
প্রত্যেকটা মিডিয়া হাউসে 9 দফা পৌঁছানো। আমি যখন একটা মিডিয়া হাউসে প্রিন্টেড কপি নিয়ে যাই তখন আমি পত্রিকাটির নাম না বলি, ওটার এক্সিকিউটিভ এডিটর উনি আমাকে ডেকে জিজ্ঞেস করেন যে আপনার পরিচয় কি। আমি বলি যে আমি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং আন্দোলনের একজন সংগঠক। তো তখন উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করেন, ইন্টারনাল অনেক কিছু। আচ্ছা, যে সরকারের পক্ষ থেকে তাদেরকে কি পরিমাণ প্রেশারাইজ করা হচ্ছে যেন কোনো নিউজ না ছাপে। তারপর হচ্ছে আমাদেরকে উৎসাহ দিচ্ছিলেন যে তোমরা আর কয়েকটা দিন ধরে রাখো তাহলে সরকার পতন হয়ে যাবে। এরপর আমি চলে আসার সময় উনি আমার পকেটে জোর করে কিছু টাকা দিয়ে দেন। বাহ। তো আমি সৌজন্যতা দেখে বলতেছিলাম যে না না, আমার টাকার দরকার নাই, টাকা আছে। কিন্তু আসলে টাকার খুব বেশি দরকার ছিল, কারণ আমার বাইকে তেল নাই, আমার প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে। তো এই ঘটনাগুলো আসলে মানে আমাদের প্রচন্ড প্রয়োজন, আবার আল্লাহ স্পর্শ করেছে এবং আল্লাহ সেই ব্যবস্থাগুলো করেছেন। না, একজন পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, উনি আমাকে চেনেন না, উনি আমাকে হঠাৎ করে টাকাই বা দিবেন কেন? সেটাই তো এই ব্যাপারগুলো। তো এইভাবে 24 তারিখ পর্যন্ত আমাদের 9 দফাটা এইভাবে চলতে থাকে। ওই পত্রিকার এক্সিকিউটিভ এডিটর উনি আমাকে জানান যে তোমরা আমাদেরকে, আমরা মূলত ফোনে মেসেজ করে হচ্ছে 9 দফা পাঠাচ্ছিলাম। একদিন একটা গল্প বলি যে আমরা একটা বাসা থেকে টানা 3-4 দিন 9 দফা পাঠানো হয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ ওই বাসাটা তুলনামূলক রিস্কি একটা জায়গা হয়ে গেছে আমাদের জন্য। 9 দফা পাঠানোও দরকার। তখন আমি এবং মাহাদি ভাই বাইকে উঠে আমরা শাহবাগ থেকে হাতিবঝিল হয়ে একদম মহাখালী যে ক্যান্সার হসপিটাল, মহাখালী বক্ষব্যাধি হসপিটালের ভিতরে যে সেখানে কয়েকজন সাংবাদিকের সাথে গোপনে দেখা করি। আচ্ছা। তাদেরকে প্রিন্টেড কপি পৌঁছাই এবং তাদেরকে আবার ফোন থেকে মেসেজ করে ওখানে আবার মোবাইল সিম সব ফেলে দিয়ে আমরা আবার বাসায় ফিরি। আচ্ছা। সো একটা অবিশ্বাস্য রকমের ব্যাপার ছিল যে 9 দফা প্রতিদিন আমাদের পৌঁছাইতেই হবে। সাংবাদিকরা বলতেছে কালকে থেকে ছাপবে না, কারণ সরকারের নির্দেশনা, সরকার থেকে বারবার চাপ আসতেছে যেন 9 দফা কেউ না ছাপে। তখন আমরা কি করব যদি 9 দফা পত্রিকাগুলো না ছাপে? টিভি চ্যানেলগুলোতে তো কোনো নিউজ নাই। তখন আমরা একটা প্ল্যান করি যে আমরা প্রয়োজনে লক্ষ লক্ষ কপি হ্যান্ডবিলের মতো করে 9 দফা পুরো ঢাকা শহরে ছড়াই দেব, যেন মানুষ অ্যাটলিস্ট জানতে পারে যে 9 দফা নামক একটা কিছু চলতেছে। তো ওই সময় ওইটার আর প্রয়োজন হয়নি। 24 তারিখ নেট ফিরে আসে, এরপর 28 তারিখ মোবাইলের নেটও ফিরে আসে, 24 তারিখ ওয়াইফাই নেট ফিরে আসে। এই সময়টা মূলত একদম 18 জুলাই সন্ধ্যা থেকে 28 তারিখ পর্যন্ত এই পুরো 10 দিন দেশের মানুষ আসলে জানে না কিভাবে আন্দোলনটা এগিয়ে গেছে, কারা আন্দোলনে লিড দিয়েছে, কারা জীবন বাজি রেখে মিডিয়া হাউসগুলোতে 9 দফা পৌঁছে দিয়েছে, কারা আব্দুল কাদের সহ আরও কিছু সমন্বয়করা আমাদের সেফ হাউসে ছিল। তাদেরকে সেফ রাখা, তাদের জন্য একাধিক বাসার ব্যবস্থা করা, যে এই বাসায় যদি বাই চান্স কোনোভাবে তারা আক্রান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে আরেক বাসায় তাদেরকে নিয়ে যাওয়া। এই ব্যাপারগুলো তখন এটা আমাদের আসলে অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশে হয়তো শেখ হাসিনা থাকবে, নইলে আমরা থাকবো। এরপরে একদম যদি শেষ দিকে চলে আসি, 4 তারিখে আপনি কোথায় ছিলেন? 4 আগস্ট। 4 আগস্ট আমি ছিলাম বসুন্ধরা গেটে। আচ্ছা। ওখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা এবং ওখানে আরও কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। যখন ঘোষণা আসলো যে 6 তারিখ নয় 5 তারিখ লং মার্চ, সেই সময় আপনাদের কর্মপরিকল্পনা কী ছিল? সেই সময় কর্মপরিকল্পনা মূলত এই জিনিসটা নিয়ে আমাদের সাথে এক ধরনের মানে প্রচুর মতামত আসছিল যে আমরা কি 6 তারিখ করব নাকি 5 তারিখ করব। মাঝখানে একদিন সময়টা অনেক লম্বা সময়, এর মধ্যে অনেক কিছু হতে পারে। তো ততক্ষণে সারা দেশের মানুষ এক দফার জন্য চাপ দিয়ে 3 তারিখ তো এক দফার ঘোষণা হয়ে গেল। এর মধ্য দিয়ে আমাদের পক্ষ থেকে প্রচণ্ড প্রেশারাইজ করা হয়েছে যে এটাকে 5 তারিখ ছিল শাহবাগে নারী সমাবেশ বা শহীদি সমাবেশ, এই টাইপের একটা কিছু। তো আমরা চিন্তা করলাম এরকম অগ্নিগর্ভ একটা পরিস্থিতিতে এরকম সফট কর্মসূচি আসলে যায় না, এটা হাসিনাকে টিকাই দিতে পারে। সেজন্য আমাদের পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল, সারা দেশের মানুষের একটা চাপ ছিল। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা 4 তারিখেও কয়েকশো মানুষ শহীদ হয়। তো 4 তারিখ আমরা সারাদিন রাস্তায় ছিলাম এবং কোঅর্ডিনেশনের মধ্যে ছিল সব কিছু। তো সেদিন রাতেই মূলত একদিন আগায় আনা হয় এবং স্পট ভিত্তিক আমাদের জোনগুলো যেভাবে ছিল সারা ঢাকায়
পুরো ঢাকায় যেখানে যেখানে। আপনার দায়িত্ব কোথায় ছিল 5 তারিখ সকালে? 5 তারিখ সকালে আমার দায়িত্ব ছিল বসুন্ধরা গেটে। বসুন্ধরা গেটে শেষ 3-4 দিন আমার দায়িত্ব ছিল বসুন্ধরা আচ্ছা, গেটে। আচ্ছা। সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা, মানে এটা যদি একটু ব্যাখ্যা করি, আমাদের মূল কাজ ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে প্রোটেকশন দেওয়া। জি জি। তাদের অলরেডি তাদের কয়েকশো স্টুডেন্ট শহীদ হয়েছে, তারা যদি আরও তারা যেন আরও আক্রমণের শিকার না হয়। জি জি। সেজন্য আমরা যেটা করতাম, আমরা রাস্তার দুই পাশে দাঁড়ায় স্লোগান দিতাম, মাঝখানে প্রাইভেট স্টুডেন্টরা থাকতো, তারা তাদের মতো করে আন্দোলন করতো, তারা চলে যেত, এরপর আমরা বিকেলবেলা সবার শেষে আমরা যেতাম। এভাবে আন্দোলনটা হয়। আন্দোলন চলাকালীন সময়কার একটা, এই যে সমন্বয়কদের জন্য সেফ হাউজের ব্যবস্থা করা বা নিরাপদ আবাসনের ব্যবস্থা করা, আমরা বনশ্রীতে, বনানীতে, তারপর রামপুরায়, উত্তরায়, নানান জায়গায় অনেকগুলো বাসা তাদের জন্য আমরা নির্ধারণ করি যেখানে তারা সেফলি থাকতে পারে। উত্তরা কুইত মৈত্রী হসপিটালে 27 বা 28 জুলাই আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার, জি, এই 3 জন একটা সংবাদ সম্মেলন করবে এবং সেখানে দেশি বিদেশি মিডিয়াগুলোকে দাওয়াত দেওয়া হয় যে আমরা শেখ হাসিনার যে গণহত্যা, এটার ডকুমেন্টসগুলো সাংবাদিকদের কাছে হস্তান্তর করব। তো সাদিক ভাই আমাকে সাথে সাথে ফোন দেন যে এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদেরকে হসপিটাল যাইতে হবে। তো আমরা সেই অনুসারে প্রস্তুতি নেই। কিছুক্ষণ পর আবার ফোন দেন যে হসপিটাল সরকারের যে এজেন্সিগুলো সেগুলো তারা ঘিরে ফেলছে, তাদেরকে সমন্বয়কদেরকে নিরাপদে বের করতে হবে। একটা খুবই টাফ সিচুয়েশন, জি জি, তাদেরকে ওখান থেকে বের করা, কারণ তখন এই 3 জনের মাধ্যমে আন্দোলন চলছিল। তারা তখন আমি যে এলাকায় থাকি সেই এলাকার পাশে একটা জায়গায় তারা আছে, তাদের সাথে আমাদের কোয়ালিশন হচ্ছে, তাদের মাধ্যমে কর্মসূচিগুলো যাচ্ছে। তখন আমরা তাদেরকে কিভাবে বের করব? আমি প্রথমে হসপিটালের যে ডক্টররা আছেন তাদের সাথে যোগাযোগ করি যে আপনাদের ডাক্তারদের যে ড্রেস বা অ্যাপ্রন সেগুলো আমাদেরকে দেন, আমরা তাদেরকে ডাক্তার সাজিয়ে বের করি, জি, অথবা নার্স সাজিয়ে বের করি। কিন্তু ডাক্তাররা কোনোভাবে রাজি হচ্ছিল না। আমার মেডিকেলে যেসব ফ্রেন্ডরা আছে তাদের সাথে আলাপ করি, জি, সবাই পরিস্থিতিটা বুঝতে পারে, কিন্তু কেউ হচ্ছে সেভাবে এই রিস্ক নিয়ে কাজটা করতে চাচ্ছে না। তখন আমরা তাৎক্ষণিক কয়েকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি, তারপর জামাতের কিছু কর্মীরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। টোটাল 3টা অ্যাম্বুলেন্স কৈতমতি হসপিটালের খুব কাছাকাছি জায়গায় রাখা হয়। একটা অ্যাম্বুলেন্সকে আমরা হসপিটালের ভিতরে ঢুকাই এবং তাদেরকে রুগী সাজিয়ে বের করি। তো তখন আমরা দেখছিলাম আমাদের যখন এরকম পরিস্থিতি, আমাদের কয়েকশো জনশক্তি ছাত্র শিবিরের উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণ খান, উত্তর খান, এই থানাগুলোর আমাদের কয়েকশো কর্মী হসপিটাল ঘিরে রাখছে। প্রশাসনের লোকেরাও হসপিটাল ঘিরে ফেলেছে, আমাদের লোকজন হসপিটালে আছে। আমাদের পরিস্থিতিটা তখন এমন, আমরা মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই নিছি যে যদি প্রশাসনের সাথে সংঘর্ষ করে ওদেরকে বের করতে আমরা সেটাও করব। আচ্ছা, কারণ ওই 3 জন সমন্বয়কের জীবনের মূল্য ওই সময় আমাদের 100 জনের মূল্যের চাইতে বেশি। তো আমরা যখন ওদেরকে বের করি, সাথে সাথে এজেন্সির লোকেরা পেছন থেকে ফলো করা শুরু করে। তো আমি সাদিক ভাইকে সাথে সাথে জানাই আমাদের পক্ষে বনশ্রী পর্যন্ত যাওয়ার রিস্কটা নেওয়া পসিবল না, কারণ মাঝ রাস্তায় যদি এজেন্সির অন্য কোনো গ্রুপ তাদেরকে তুলে নিয়ে যায় সেটা আমরা ঠেকাইতে পারবো না। তো সময় খুব দ্রুত চলতেছে, যে আমরা হাতে সময় খুব কম, পেছন থেকে এজেন্সির গাড়ি ধাওয়া করতেছে, সামনে আমাদের অ্যাম্বুলেন্স, আমরা কয়েকজন বাইকে, জি, খুবই মানে শ্বাসরুদ্ধকর একটা অবস্থা সেটাই। ততক্ষণে গাড়ি হচ্ছে বসুন্ধরা পার হয়ে নতুন বাজার পর্যন্ত পৌঁছে গেছে, যে ডিপ্লোম্যাটিক জোন যেটা, সেখানে এম্বাসিগুলো আছে, বিভিন্ন দেশের এম্বাসিগুলো আছে। তো এরকম একটা দেশের এম্বাসির সামনে যে গাড়িটা থামে, আব্দুল হান্নান মাসুদ খুব প্রেশারাইজ করছিল যে আমরা বনশ্রী যাব না, আমাদেরকে এম্বাসিতে আশ্রয় ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো সাদিক ভাই তখন এম্বাসির একজন কর্মকর্তাকে হচ্ছে নক করেন যে আমরা কোটা আন্দোলনের সমন্বয়কারী, আমাদেরকে পেছন থেকে এজেন্সির বাহিনী তুলে নেওয়ার জন্য আসছে, আমাদেরকে প্লিজ আশ্রয় দেন। জি, তখন এম্বাসি থেকে খুব মানে এমন একটা রিপ্লাই দেওয়া হয়, রিপ্লাইটা ছিল এরকম, দিস ইজ নট এ হলিউড মুভি। তার রিপ্লাইটা ছিল এটা, যেটা কোনো হলিউড মুভি না যে আপনি আশ্রয় চাইবেন আর আপনাকে আমরা ঢুকে আশ্রয় দিয়ে দিব। তো সাদিক ভাই ছিল খুবই বেপরোয়া হয়ে, সাদিক ভাই বারবার বলতেছিল যে আমাদেরকে ঢুকতে দিতে হবে, আমাদেরকে মেরে ফেলবে। জি জি। তো ওই এম্বাসির ওই কর্মকর্তা তখন উনি পরিস্থিতির গুরুত্ব বুঝে উনি সাদিক ভাইয়ের সাথে একজন সাংবাদিক আল জাজিরা জুলকারনাইন স্যার, তার সাথে যোগাযোগ করায় দেন। তো ওই অবস্থায় এজেন্সির গাড়িগুলো ভিতরে আসতে পারছিল না,
কারণ এম্বাসির সামনে থেকে কাউকে গ্রেফতার করাটা জি জি এটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না। তো জুলকারনাইন স্যার সাদিক ভাইকে একজন নারী সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দেন। উনি আমাদেরকে অনেক হেল্প করেন ওই সময়টায়। ওনার মাধ্যমে আরেকজন কূটনীতিকের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে উনি সেই এম্বাসির সামনে থেকে তাদেরকে একটা সেফ জায়গা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সরকারি এজেন্সিগুলো আর তাদেরকে গ্রেফতার করতে পারে না। আচ্ছা, তো ওই সময়টা ছিল আমাদের জন্য আসলে একদিকে সরকারের কাস্টডিতে ডিবি হারুনের সেখানে জোরপূর্বক আন্দোলনের যারা সমন্বয়ক তাদেরকে দিয়ে আন্দোলন বন্ধের ঘোষণা করা হয়, যে ততদিনে কোটার রায় হয়ে যায় 93% এবং 7%। একদিকে আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়া হয়, আরেকদিকে আমরা পাল্টা প্রচারণা চালাই যে তাদেরকে গান পয়েন্টে রেখে জোরপূর্বক এই বিবৃতি আদায় করা হয়েছে। জি এর মধ্যে আবার যেই অল্প কয়েকজন বাইরে আছে তাদেরকে গ্রেফতারের একটা মানে চূড়ান্ত চেষ্টা সরকার চালায়, জি সেইটা তো সরকার ব্যর্থ হয়। তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের আর ঠেকানোর কোনো উপায় নেই। এক দফা ততদিনে মানুষের মুখে মুখে ছড়ায় পড়ে, জনমানুষের হয়ে গেছে আন্দোলন। মানুষ 9 দফা না বলে তখন এক দফায় বলছিল। জি আর আমরা কেন এক দফা ঘোষণা করছি না, আন্দোলনকারীরা কেন এক দফা ঘোষণা করছে না, এর জন্য ক্রমাগত প্রেশার বাড়ছিল দিন। জি 3 আগস্ট শহীদ মিনার এক দফা ঘোষণা করা হয়। 4 আগস্ট আমরা সারা দেশে আবারও একটা ব্যাপক গণহত্যার শিকার হই। জি 5 আগস্ট সকালবেলা বসুন্ধরার সামনে যখন অবস্থান করছিলাম, ঠিক আমাদের চোখের সামনে 2-3 ফিট সামনেই সেনাবাহিনীর গুলিতে টঙ্গী জামাতের একজন রোকন সাইফুল ইসলাম নামে ওনাকে হেডশটে গুলি করে ওনাকে শহীদ করা হয়। আমি নিজেও অনেকগুলো রাবার বুলেট আমার গায়ে লাগে, আমার আচ্ছা। পিঠে লাগে। তো আমরা খুব সুবিধা করতে পারছিলাম না সেখানে। 5 আগস্ট তখন আমরা খবর পাই যে উত্তরা থেকে 2 লক্ষ লোকের এক বিশাল মিছিল আসতেছে। আচ্ছা, মূলত সেটাই ছিল টার্নিং পয়েন্ট 5 আগস্টের। জি এই মিছিলের খবরটা যখন ঢাকার অন্যান্য পয়েন্টগুলোতে চলে যায়, ছড়িয়ে গেল, অন্যান্য স্পটের লোকজন যখন এটা জানতে পারে, জি, তখন জি। তারাও মুভ করা শুরু করে। সেই তো শুরু হলো, এরপর তো ঘটনা সবাই জানে, হাসিনা পালাতে বাধ্য হলো। পালালো এবং উত্তরার সেই বিশাল জনস্রোত, এদিক থেকে শাহবাগ থেকে একটা বিশাল জনস্রোত, জি জি যাত্রাবাড়িতে 3টা 4টা 5টা পর্যন্ত একটা ব্যাপক গণহত্যা হয় হাসিনা পালানোর পরও। সেদিন এভাবে আসলে আমাদের নানান স্পটে আমাদেরকে একই সাথে দৌড়াইতে হয়, লোকজনকে অ্যাকোমোডেট করা, আবার সারা দেশে সাথে সাথে একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়, জি যে আন্দোলনকারীদেরকে ডিফেম করার জন্য, তাদের যে সম্মান বা তাদের যে মর্যাদা এটা ক্ষুণ্ণ করার জন্য ব্যাপকভাবে হিন্দুদের মন্দির, তারপর মানুষের বাড়িঘরে আগুন জ্বালানো হয়। তখন আমরা টানা 2 দিন 3 দিন জি যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের বাসা বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ধর্মীয় যে উপাসনালয়, সেই জায়গাগুলো আমরা পাহারা দিই। এবং এইভাবে মূলত ওই সময়কার যে বিশৃঙ্খল পরিস্থিতি এটা ট্যাকল করা হয়। জি আর আপনারা তো দেখেছেন নিশ্চয়ই যে সাধারণ শিক্ষার্থীরা, স্কুল কলেজের বাচ্চা, ছোট ছোট ছেলেমেয়েরা তারা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব অনেক দিন পর্যন্ত পালন করে। এভাবে মূলত আমাদের জুলাইয়ের গল্পগুলো, মানে হাজারো গল্প, আসলে হাজারো গল্প, রাইট। একটা দুইটা গল্প না, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল গল্প আছে, প্রত্যেকটা মানুষের অনেক বেশি কান্নার গল্প আছে। জি তো এভাবে আমাদের জুলাইয়ের গল্পগুলো চলছে আর কি। লাল জুলাইয়ের গল্পে একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, সেটাই চাই। কারণ যেই প্রেক্ষাপটে আসলে আপনারা রাজপথে টিকেছিলেন, গল্পটা অন্যরকম হতে পারত। হাসিনার পালানোটাও হয়তো বা এত সহজ হতে নাও পারতে পারত। আপনাদের ভাগ্যে অনেক নির্মম কিছু নেমে আসতে পারত। অনেকের ক্ষেত্রে সেটা হয়েছে, জীবন দিতে হয়েছে, এর চেয়ে বড় নির্মমতা তো আর কিছু নাই। কারো হাত হারিয়েছে, পা হারিয়েছে, জনমের মতো আর দুনিয়াটাকে দেখতে পারবেন না, অন্ধ হয়ে গেছেন, নানা রকমের নির্মম কর্মকাণ্ড তো আমরা দেখছি, এবং আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন গল্পগুলোতে সেটা উঠে আসছে। তা আশা করছি সামনের দিনগুলো প্রত্যাশিতভাবেই যেন এভাবেই আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমরা আশা করছি। অবশ্যই। অনেক ধন্যবাদ। আমাদের আজকের অতিথি ছিলেন রেজাউল করিম শাকিল, যিনি একজন জুলাই যোদ্ধা, একজন সংগঠকও বটে। আমরা সেই সময়ের শ্বাসরুদ্ধকর কিছু পরিস্থিতির গল্পগুলো আজকের এই লাল জুলাইয়ের গল্পে শুনলাম, জানলাম। অনেক কিছুই তো আমরা জানতাম না, কিভাবে যেন কি হয়ে গেল, অনেকে আমরা হিসাব মিলাতে পারি না।
রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা, কিন্তু তারপরে অনেক সময় যেন হিসাব মিলে না, কিন্তু হিসাবগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে, তাই না? যে এই মানুষগুলোর স্যাক্রিফাইস, এই মানুষগুলোর জীবন বাজি রেখে রাজপথে টিকে থাকা, এই সব কিছুই সম্ভব করেছে পরবর্তীতে এই সফলতার। দর্শক, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। তবে আশা করছি যে আজকেও আপনারা এই পর্বটা আপনাদের নিজের টাইম লাইনে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একই সঙ্গে প্যানভিশন টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই সবের সঙ্গেও আপনারা যুক্ত থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।